স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 7 জনের রাজসাক্ষীকে ক্ষমা। রাজশাহীর 4 জেলায় আজ জনসভা করছেন জামায়াত আমির, কাল বিএনপির ইশতেহার ঘোষণা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে, জরুরি বৈঠকে বসছে কর্তৃপক্ষ। এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আফজালুল হক। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে মর্মান্তিক এক অধ্যায়। ওই বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন 6 তরুণ। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। জানা যায় ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও মরতে হয় আগুনে। ওই ঘটনার একাধিক ভিডিও পরে প্রকাশ্যে এলে তোলপাড় তৈরি হয়। বর্বর এই হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয় 16 জনকে, যার মধ্যে কারাগারে আছেন অর্ধেক। আলোচিত এই মামলার রায় হয় বৃহস্পতিবার, যেখানে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শায়েদ রনি, আব্দুল মালেক ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। রায়ের পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এটি প্রথম জুলাই গণ অভ্যুত্থানের মামলার রায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ সকল বাহিনীর বেতন কাঠামো সময় উপযোগী করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় এ আশ্বাস দেন। সমাজের সকল স্তরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বক্তৃতায় বাংলাদেশের নদী রক্ষায় জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন দলটির আমির। এর আগে নওগাঁয় জনসভায় অংশ নেন শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী সন্ধ্যায় নাটোরের জনসভায় জামায়াতের আমিরের বক্তব্য রাখার কথা রয়েছে। মহানন্দা এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন কঙ্কা। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। আগামীকাল নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, আগামীকাল বিকেল 3টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। তিনি বলেন, 8 ফেব্রুয়ারি দুপুর 2টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনী জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের প্রার্থীরা এতে উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল 3টায় এই বিএনপির নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করা হবে। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন।
কুমিল্লা ৪ নির্বাচনী আসনে ভোট নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন জামায়াত এনসিপির হাসনাত আবদুল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে পারে বিএনপি। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে মোট ভোটার ৪ লাখ, এর মধ্যে নারী ভোটার 2,05,000 ও পুরুষ ভোটার 1,94,000 জন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে একটি পৌরসভা ও 15টি ইউনিয়নের ভোটাররা ভোট দিবেন 116টি কেন্দ্রে। ভোটাররা বলছেন সুশৃঙ্খল পরিবেশে ভোট দিতে চান তারা। নির্বাচনে প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে। অবশ্যই ভালো কাজ দেখবে, আগে যারা ভালো করছে তাদের কাছে দেখবে, নতুন প্রার্থী আছে ওনাকেও দেখবে। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা বাতিল হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী জামাত ও এনসিপি জোটের হাসনাত আবদুল্লাহ। তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টি এত সহজ নয়, নানা ধরনের সমীকরণ রয়েছে। মানুষ যেই দলই করুক, যেই সংগঠনই করুক, তার একটা প্রার্থী অন্তত থাকুক ভোটের মাঠে, এবং সে তার পছন্দটা, এবং সেই ক্ষেত্রে প্রার্থী অনেক বেশি থাকুক, রাইট অফ চুজ মানুষ নির্ধারণ করতে পারুক। প্রতিযোগিতা না থাকলে আসলে নির্বাচন হয় না। বলা চলে যে আসলে আপনি তো এমনি পাশ করে ফেলেছেন। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর পর বৈধ প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন উঠান বৈঠক ও পথসভায়। ট্রান্সমিটার চুরি করছে একটা সময়ে, মিটার চুরি করছে একটা সময়ে, ট্রান্সমিটার চুরি করছে। যারা ব্যাংকের টাকা চুরি করছে তারা এখন আবার ভোট চুরির প্রস্তুতি নিতেছে না। আমরা কি ভোট চুরি হতে দিব? আমরা আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দেয়, সেই জন্য ভোটটা দিতে পারে, আমরা সেটার ব্যবস্থা ইনশাল্লাহ করব। দেবিদ্বারে রাজনীতিতে আসছি এবং রাজনীতিতে আমাদের যে সমীকরণটা সেটা হলো আমাদের অনেক ভালো আমরা দেখতেছি এবং বিভিন্ন সার আমরা ভালো পাচ্ছি। তো বিশেষ করে জনগণের যে একটা আশঙ্কা সেটা হলো আমাদের দেবিদ্বারে যে উন্নয়নমূলক কাজগুলি আছে সেটি অবশ্যই ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এগুলি ইনশাল্লাহ আমি বাস্তবায়ন করব। ভোটের দিন ঘনিয়ে আসলেও প্রার্থী চূড়ান্ত না হয় অনেকটা অস্বস্তিতে এই আসনের বিএনপি সমর্থকরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজশাহীতে আছেন সহকর্মী নূরে আলম। আমরা চলে যাব তার কাছে। নূর, নির্বাচনের প্রচার প্রচারণার খবর সংগ্রহ করছেন আপনি, আপনার কাছে কি খবর আছে? আমাদের সবশেষ পরিস্থিতি জানান। হ্যাঁ আনোয়ার, জানেন যে নির্বাচনী যে এখন প্রচার প্রচারণার মধ্য দিয়ে কিন্তু জমে উঠেছে পুরো 300টি যে সংসদীয় আসন, সেই প্রার্থীদের নির্বাচনীর মাঠ কিন্তু এখন সরব বললেই চলে। এবং সেই অংশ হিসেবে আমরা আছি 57 সংসদীয় আসন, রাজশাহী 4, যে 4, রাজশাহী 6, যেটা চারঘাটা এবং বাঘা, সেই আছি। এবং আমরা জানছি যে আসলে ভোটাররা যেহেতু তারা 12 তারিখ নিজেদের যে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই তাদের সম্ভাবনার কথা এবং তারা কেমন প্রার্থী বেছে। আমার পাশে আছে, দেখতেই পাচ্ছেন যে ভোটাররা যারা রয়েছেন তারা 12 তারিখ ভোট প্রয়োগ করবে, তাদের সাথে সরাসরি আমরা জানতে চাচ্ছি। যেহেতু আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির বিশেষ আয়োজন নির্বাচন পথে পথে। আপনাকে জানতে চাচ্ছি, যেহেতু 12 তারিখ আপনারা ভোট দিবেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে ভোটের পরিবেশ কেমন দেখছেন এবং প্রচার প্রচারণা কেমন দেখছেন, একটু যদি বলতেন। ধন্যবাদ দীপ্ত টেলিভিশনের ভাই। এখানকার চারঘাট এবং বাঘার পরিবেশ খুবই সুন্দর এবং এখানকার জনগণ আপনার ভোটার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং খুব সুন্দরভাবে ভোট দিবে আমি মনে করছি। এবং এখানকার এলাকার যত আপনার সমস্যা সেগুলো সমাধানের জন্য নদী ভাঙন এলাকা, বিশেষ করে রাজশাহী চারঘাট বাঘা থানা, এগুলো আমাদের উন্নয়নের জন্য, এলাকার কলেজ মাদ্রাসা স্কুল এগুলোর উন্নয়নের জন্য আমরা যারা উচ্চশিক্ষিত তাদেরকে আমরা বেছে নেব ইনশাল্লাহ। এবারে
আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভি নির্বাচনের পথে পথে অনুষ্ঠানে, এবং আপনার কাছে একটু জানতে চাচ্ছি যেহেতু 12 তারিখ ভোট, সেক্ষেত্রে এর মধ্যে আমরা দেখেছি সকল প্রার্থীরা যার দ্বারা দ্বারা যাচ্ছে, ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সমস্যার কথাও শুনছে। যদি সমস্যা যদি একটু জানতে চাচ্ছি আসলে কি কি আপনার একজন ভোটারদের চোখে কি কি সমস্যা এখন পর্যন্ত এই রাজশাহীতে আসলে আপনার যে আসন সেখানে দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আমাদের এখানে ভোট নিয়ে কোনো সমস্যা নাই, তবে আমরা সৎ সুন্দর যে লোক তাকেই আমরা বেছে নেব, এটাই আমাদের প্রত্যাশা আর কি। দেখতেই পাচ্ছেন, আমরা আসলে শুনছিলাম যারা ভোটার রয়েছে তাদের, আমার ডান পাশে একজন ভোটার রয়েছে, তার সাথেও আমরা একটা কথা বলবো। সেক্ষেত্রে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ, আপনার কাছেও জানতে চাচ্ছেন নির্বাচন পরিবেশ এবং আপনি কেমন প্রার্থী দেখতে চাচ্ছেন বা কেমন প্রার্থীকে জয়ী করতে চাচ্ছেন সেই বিষয়ে যদি আপনি একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। দীপ্ত টিভিকে ধন্যবাদ এবং সারা বাংলাদেশের সব লাইভে যারা যুক্ত আছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এমন মানুষকে দেখতে যাচ্ছি, সে গণমানুষের নেতা। আমরা চারঘাট বাগার মানুষ খুবই দরিদ্রর ব্যথা বুঝবে এবং এমন একটা নেতাকে দেখতে যাচ্ছি যে নেতা আমাদের গরিব দুঃখীর মানুষের কথা শুনবে। আমরা ওনার কাছে যাইতে কোনো বায়া বা কোনো মাধ্যম ছাড়াই আমরা নেতার কাছে পৌঁছতে পারবো, এরকম একটা মানুষকে আমরা বেছে নিতে চাচ্ছি। আর মানে এই এলাকার দরিদ্র এলাকা কর্মসংস্থার যায় ব্যবস্থা করে দিতে পারবে, এরকম একটা প্রার্থী আমরা চাচ্ছি। আর আমরা সর্বপ্রথম এটাই আমরা সবথেকে গুরুত্ব দিচ্ছি যে নেতার কাছে যেতে অন্য কোনো নেতাকে ধরতে হবে না। আমাদের এলাকার সবথেকে ভালো গণমানুষের যাই নেতা, আমরা সাধারণ মানুষের যেন সরাসরি যে আমাদের এমপি সাহেব যে আগামীতে যাই এমপি হবে, আমরা যেন কথা বলতে পারি, এরকম আমরা প্রার্থীকে বেছে নিতে চাচ্ছি। আরেকটু জানতে চাচ্ছি, নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে, সেক্ষেত্রে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশন বলছে যারা নিশ্চিত করেছে, আসলে নির্বাচনে এখন পর্যন্ত আপনার যে এই আসনে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আমরা রাজশাহী 6 আসনীয় আসন 57, রাজশাহী 6 চারঘাট বাগার মানুষ ভোট দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশ, উৎসব করছে। আর এখানে প্রার্থী আমরা 4টা প্রার্থী আছে, সে প্রার্থী সবাই মোটামুটি ভালো একটা পরিবেশ এবং এখানকার মানুষ সব দলেরই মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং খুব সুন্দরভাবে ভোট হবে, এটা আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ। আনোয়ার, শুনছিলেন যে আসলে দেশে যে আমরা প্রতিটি আসনে যাচ্ছি এবং সেখানকার ভোটার এবং প্রার্থীদের যে আসলে তাদের প্রতিশ্রুতি এবং ভোট নিয়ে তাদের যে চিন্তা এবং ভাবনা, সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি। আনোয়ার, এই ছিল আমার কাছে আজকে যে দীপ্তটিভি বিশেষ আয়োজন নির্বাচন পথে পথের সর্বশেষ। জি নূর, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী নূর আলম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের এনসিটির চুক্তি কোনোভাবেই বাতিল করা যাবে না এবং আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এদিকে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তৈরি হয়েছে নজিরবিহীন বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট। প্রতিদিন হাজারো পণ্য ভর্তি কন্টেইনার খালাস হয় যে বন্দরে, সেখানে গত 2 দিনে বের হয়নি একটি কন্টেইনারও। জাহাজ থেকে প্রতিদিন গড়ে 8000 কন্টেইনার ওঠানামা করা জেটিও স্থবির। 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়েকদিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কি অবস্থা আপনি চিন্তা করতে পারতেন। তো যেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? দর্শক, চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, নৌ উপদেষ্টা কি বললেন, সার্বিক পরিস্থিতি আমাদের জানান।
আনোয়ার নৌ উপদেষ্টা আজকে 2 দফা তিনি এখানে মিটিং করেছেন, যারা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সে নেতৃবৃন্দের সাথে বসেছেন এবং বন্দর কর্তৃপক্ষের সাথে বসেছেন। উনি দুপক্ষের কথাই শুনেছেন এবং তিনি বের হয়ে গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে কোনোভাবেই চুক্তি যেটি ডিবি ওয়ার্ল্ডের সাথে হয়েছে সেটি কোনোভাবেই বাতিল করা সম্ভব নয়। তবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যান্য যে দাবিগুলো ছিল, যেমন বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করতে হবে, এছাড়া যাদেরকে এখান থেকে বদলি করা হয়েছে তাদের বদলি বাতিল করে তাদেরকে পুনর্নিয়োগ এখানে পুনর্বহাল রাখতে হবে, এই সব কিছুর বিষয়ে তিনি সে ঢাকায় যেয়ে এবং উপদেষ্টা মণ্ডলের অন্যদের সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত জানাবেন এমনটা জানিয়েছেন। এবং সেই চুক্তি বাতিলের বিষয়ে তিনি যেটি বলছেন, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের তারা বলছেন তড়িঘড়ি করে কেন চুক্তিটি এরই মধ্যে এটি সম্পন্ন করতে হবে, এবং উপদেষ্টা যেটি বলছেন সেটা হচ্ছে এটা তড়িঘড়ির বিষয় না, সেটা গত 6 মাস ধরে এটি কার্যক্রম চলছে এবং 6 মাস ধরে কার্যক্রম চলার পরে কিন্তু এটা চুক্তিটি সম্পন্ন হওয়ার পথে রয়েছে। তো কিন্তু বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যারা তারা বলছেন নৌ উপদেষ্টার যে হার্ডলাইনে যাবেন সরকার আগামীকাল থেকে যদি তারা স্থগিত এই প্রত্যাহার যদি না করে তারা কর্মবিরতি যদি তুলে না আনে তাহলে হার্ডলাইনে যাওয়ার যে কথা বলেছেন তারা সেটির জন্য কিন্তু ভয়ভীতি পেয়ে তারা এখানে 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেনি। তারা সামনে যেহেতু রমজান এবং নির্বাচন সেটি বিবেচনা করে আগামীকাল শুক্রবার এবং শনিবার তারা 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছেন এবং রোববারের মধ্যে শনিবার রাতের মধ্যে যদি উপদেষ্টা মণ্ডলী বা বন্দর কর্তৃপক্ষ থেকে তারা সুনির্দিষ্ট কোনো তাদের আশ্বস্ত করার যে বিষয়গুলো সেগুলো যদি তারা না পায় তাহলে তারা রবিবার সকাল থেকে পুনরায় আবার তারা কর্মবিরতি যাবেন এমনটাই জানিয়েছেন। তো আমরা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা তারাও এখানে এসেছিলেন তাদের সাথে কথা বলেছি। এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে প্রায় 150 লাইটারেজ জাহাজ যেগুলো ভেসেল মাদার ভেসেল সেগুলো অপেক্ষমান রয়েছেন বিভিন্ন পণ্য খালাসের জন্য। সেই পণ্যগুলো যদি খালাস করা না হয় তাহলে সামনে যে রমজান সে রমজানে বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং সেটি কিন্তু ঘুরে ফিরে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের উপরে একটি বড় ধরনের লোকসান পড়বে এমনটাই তারা আশঙ্কা করছেন। তো বন্দরের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু কোনো ধরনের কথা বলেনি। কিন্তু নৌ উপদেষ্টা যেটি বলেছেন যেহেতু বাতিল কোনোভাবে করা সম্ভব নয় সেটি কিন্তু আমরা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে পরপর তারাও কিন্তু একটা প্রেস ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন কোনোভাবেই যদি বাতিল করা না হয় তারা কোনোভাবে সেটি মানবেন না, প্রয়োজনে তাদের শ্রমিকরা মৃত্যুবরণ করবেন, এরপরও তারা কোনোভাবে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিবে না এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে তারা 2 দিনের জন্য শিথিল করেছেন কারণ রমজান এবং মানুষের যেন ভোগান্তি না হয় সেটির জন্য। তো সব মিলিয়ে আসলে আগামী 2 দিন অপেক্ষা করতে হবে বন্দরের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যেহেতু বন্দর এটি একটি বাংলাদেশের একটি লাইফ লাইন, এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশের যে ভোগ্য পণ্য থেকে নিয়ে ব্যবসায়িক যে হাবগুলো সবগুলো এখান থেকে হচ্ছে। ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলছেন এটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে সমাধান করা উচিত, না হলে তারাও কিন্তু অন্য কর্মসূচিতে যেতে বাধ্য হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আনোয়ার। রুনা, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত 2 জনকে আটক করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান যৌথ বাহিনীর সদস্যরা গত রাতে আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের 2 জনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4টি এলজি, 37 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, 4টি খালি কার্তুজ, 53টি আতশবাজি, 2টি ককটেল, একটি দেশীয় অস্ত্র এবং একটি বিপি উদ্ধার করা হয়। আটক ইমরান হোসেন হত্যা ও অস্ত্র মামলা সহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আন্তর্জাতিক। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানায় নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয় গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় 4 জন এবং আল মাওয়াশি উপকূলীয় তাঁবু শিবিরে 2 জন নিহত হন। স্থানীয়রা বলছেন সম্প্রতি গাজা জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা হঠাৎ বেড়েছে। আকাশে উঠছে অসংখ্য ইসরায়েলি ড্রোন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 520 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খেলার খবর।
বাংলাদেশের পাশে দাঁড়াতে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, এমনটা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে শাহবাজ বলেন, পাকিস্তান খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ধন্যবাদ জানান ক্রীড়া উপদেষ্টা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 7 জনের রাজসাক্ষীকে ক্ষমা। রাজশাহীর 4 জেলায় আজ জনসভা করছেন জামায়াত আমির, কাল বিএনপির ইশতেহার ঘোষণা। চট্টগ্রাম বন্দরের চুক্তি বাতিল করা যাবে না, কার্যক্রম শুরু না হলে কঠোর ব্যবস্থা, বললেন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।